ঝালকাঠিতে লঞ্চে আগুনে মৃতের সংখ্যা ৩৯, দগ্ধ শতাধিক। দালালির মাধ্যমে বিদেশে যাওয়া ঠিক নয়, বৈধ পথে সব ব্যবস্থা করেছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ওমিক্রন রোধে বাড়তি সতর্কতা, বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে দেশে দেশে বিধি নিষেধ জোরদার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুন লাগা বরগুনাগামী এমভি অভিযান নামে লঞ্চটি থেকে এখন পর্যন্ত ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়েছেন শতাধিক। আশঙ্কাজনক অবস্থায় ৭৮ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঝালকাঠি, বরগুনা ও বরিশাল প্রতিনিধি সহায়তায় জানাচ্ছেন সমর ইসলাম। পোড়া লাশের এমন দীর্ঘ সারি এর আগে দেখেনি সুগন্ধা পাড়ের বাসিন্দারা। সঙ্গে স্বজন হারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে নদীপাড়ের বাতাস। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির দপদপিয়া এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে। পরে সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নোঙর করে লঞ্চটি। যাত্রীরা জানান, ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। উঠতে দেখে চিলি করে, তারপর উঠে আমার একটু উঠাইলাম, উঠাইয়া পরে আমি সামনে আসলাম। সামনে এসে দেখলাম যে আগুন করে আগুন লাগিয়েই ফসফস করে আগুনের মুড়াইতে দৌড়। 10 মিনিট আগে মনে করে হঠাৎ করে তীরের কাছাকাছি চলে গেছে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট স্থানীয়দের সহায়তায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ। শুক্রবার সন্ধ্যায় অভিযান স্থগিত করে ডুবুরি দল। অনেক রোগীর লোক হারানো গিয়েছে, তাদের মনে করেন যে নাম্বারগুলো কালেক্ট করতেছি, কালেক্ট করে তাদের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। পুলিশ জানিয়েছে লঞ্চটিতে ৫ শতাধিক যাত্রী ছিল। এর মধ্যে পানিতে ডোবা আছে এবং অগ্নিদগ্ধ আছে। প্রায় ১০০-র উপরে লোককে আহত উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অনেকে বরিশাল মেডিকেলে পাঠিয়েছে এবং আমরা জানতে পেরেছি সেখান থেকে আবার অনেকে ঢাকায় রেফার করছে। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলমকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রণালয় ৭ সদস্যের কমিটি গঠন করেছে। তাদেরকে আর্থিক সহযোগিতা এবং অন্যান্য সহযোগিতা আমরা করব। যারা চিকিৎসাধীন আছে তাদেরকেও সব ধরনের সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে থাকবে। এদিকে ঘটনাস্থল এবং আহতদের দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ প্রশাসনের কর্মকর্তারা। এখানে আমাদের কোনো মালিকের গাফিলতি ছিল না, চালকের গাফিলতি ছিল, বা এখানে স্টাফদের কোনো গাফিলতি ছিল নাকি এখানে কোনো দুর্বৃত্ত বা দেশবিরোধী চক্র কোনো বিষয় আছে কি না, এখন তো বিষয় বলা যাবে না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত। আমি নির্দেশনা দিয়েছি যে যারা বার্নে যারা হাত পা পুড়ে গিয়েছে তাদেরকে সবাইকে একটা ওয়ার্ডে নিয়ে আসতে। দগ্ধদের চিকিৎসায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৫ চিকিৎসককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। এদিকে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিভাবে, কেন হলো, কার হলো, এগুলির তদন্তের আগে আমরা কিছু বলতে পারবো না। এইগুলি সবসময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের নজরদারিতে আছে। এইগুলি যদি কেউ করে থাকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। অবৈধভাবে দালালের মাধ্যমে বিদেশে না যেতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপে বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের পাঠানো অর্থের লোকসান কমাতে ব্যবস্থা নেবে সরকার। এ সময় ষড়যন্ত্রকারীদের চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান শেখ হাসিনা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশ সরকারের মালদ্বীপ সফরের তৃতীয় দিন বিকেলে দেশটিতে বসবাসকারী নাগরিকদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোনেন তাদের নানা সমস্যার কথা। দেশকে
দ্রুত গতিতে উন্নয়ন এবং অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক উন্নত। বিশ্বের সকল দেশ সম্মানের চোখে দেখে। এ সময় লোভে পড়ে দালালের মাধ্যমে বিদেশে না যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা বিদেশে আসতে চায় তারা যেন ওই দালাল ধরে না আসে, তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করে। এখন ডিজিটাল বাংলাদেশ, সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি, সেখানে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে এবং এই রেজিস্ট্রেশনের তালিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে থাকবে এবং তার মাধ্যমে আসতে পারবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে যাতে আপনারা আপনাদের অর্থ প্রেরণ করতে পারেন, আমরা সেই ব্যবস্থাটা নেব এবং আমরা দেখবো এবং মানি এক্সচেঞ্জের ব্যবস্থা এখানে আমরা করে দেব। শেখ হাসিনা বলেন, ৭৫-এর ষড়যন্ত্র এখনো থেমে নেই। দৃঢ় প্রত্যয় জানান সব মোকাবেলা করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার। যারা সরাসরি খুন করেছে তাদের বিচার আমরা করতে পেরেছি, এখনো তাদের ষড়যন্ত্র থেমে নাই, কারণ সেটা তো আপনারা নিজেরাই জানেন যে বারবার আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। আমি বঙ্গবন্ধুর মেয়ে, জাতির পিতার মেয়ে, আমি এসবে কখনো পাত্তাও দেইনি, ভয় পাইনি। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমি পারবো। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে সকলের সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইস্তেহার দিয়ে আমরা যে পরিকল্পনা নিই এবং যেটা আমরা বাস্তবায়ন করে গেছি, ঠিক যা যা করতে চেয়েছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া এবং উপরে আল্লাহর দোয়ায়, বাংলার জনগণের দোয়ায় আমি কিন্তু সেটা বাস্তবায়ন করে দিয়ে গেলাম। বিদেশে দৌড়াতে হবে না, নিজের দেশে অনেক কর্মসংস্থান ব্যবস্থা আমরা করে দেব, সেই ব্যবস্থাই আমি নিচ্ছি। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। ভরা মৌসুমেও শীতের সবজিতে উত্তাপ, আরেক দফা বেড়েছে চাল, ডাল, মুরগির দাম। দেখছেন রাত ৯টার ২১শে সংবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, কোনো অবস্থাতেই এর ব্যত্যয় ঘটবে না। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জাতীয় পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, দুর্গাপূজার সময় কয়েকটি মণ্ডপে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধব চন্দ্র মজুমদার, ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো অপশক্তি কিংবা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কোনো লাভ হবে না। এটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। কক্সবাজারে পর্যটককে ধর্ষণের ঘটনা গুরুতর উল্লেখ করে এক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগ প্রত্যাশা করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে একথা বলেন মন্ত্রী। কক্সবাজারে একটা অত্যন্ত মর্মান্তিক অপরাধ হয়েছে। আমার কথা হচ্ছে, সেই অপরাধের যাতে সুষ্ঠু এবং দ্রুত বিচার হয় সেই ব্যবস্থা আমরা নেব। হত্যাকাণ্ড বা ধর্ষণের মামলা, সেগুলি অত্যন্ত দ্রুত বিচার করার পরে সমাজ যেন বুঝতে পারে যে আইনের শাসন দেশে আছে এবং কেউ বিচারের ঊর্ধ্বে নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গাজীপুরে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। এই ধরনের নির্বাচন কমিশন এই দেশের মানুষ চায় না। আমরা তাই পরিষ্কার করে বলেছি, যেন এই নির্বাচন কমিশন গঠন করার আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ভরা মৌসুমেও স্বস্তি নেই শীতের সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ১ থেকে ২ টাকা। বেড়েছে মসুর ডাল আর মুরগির দামও। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়, তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে রসুন। সাইদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ডিসেম্বরের শেষ সপ্তাহ, বাজারে শীতের সবজির সরবরাহ প্রচুর, তবে দামে এর প্রভাব নেই। বেশিরভাগ সবজির কেজি ৫০ থেকে ৬০ টাকা। সিম, বেগুন আমরা ৪০ টাকা ৫০ টাকা বেশি, আজকে ৬০ টাকার নিচে বেচা যায় না, কারণ পাইকারি ৫০ টাকা কেজি গেছে। গাজর ৫০ টাকা কেজি, এখনো করলা ৬০ টাকা ৭০ টাকা কেজি। শীতের দিনে শাকসবজি এত দাম বেড়ে খাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর। মধ্যস্বত্বভোগীদের কারণেই আসলে দাম বাড়ে এবং যারা
বিক্রেতা তারা নিজেরাই দাম বাড়ায় দেয়। বিক্রেতারা বলছেন বন্যায় সবজির উৎপাদন ব্যাহত হয়, দাম বেশি। আগে সবজি তো আর মনে করেন সব নষ্ট হয়ে গেছে, এই জন্য প্রতিটা সবজির দাম বেশি। 1 কেজি সবজিতে 20 টাকা, 15 টাকা, 30 টাকা পর্যন্ত বেশি আছে। চালের বাজারেও সুখবর নেই। সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি কেজিতে 1 টাকা 1.5 টাকা বাড়ছে। আপনার মিনিকেট 28, তারপর হলো আপনার পাইজাম, তারপর মোটা চাউল। মসুরের ডালের দামও বেড়েছে কেজিতে 10 টাকা। দেশি মসুর ছিল 100 টাকা, এখন 110 টাকা। জিরা ছিল আপনার 300 টাকা, এখন 340 টাকা কেজি জিরা। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকায়, তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে রসুন। ব্রয়লারের কেজি 180 থেকে 190 টাকা, আর কক মুরগির কেজি 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। এই সপ্তাহ 300 টাকা কেজি বেচতেছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। খেলার খবর। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে নেপালকে 154 রানে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। সার্জা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় 67 রানে 2 ওপেনারকে হারায় বাংলাদেশ। পরে নাবিলের 127 রানের অপরাজিত ইনিংস ও ফাহিমের 58 রানের যোগানে 4 উইকেট হারিয়ে 297 রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট খোয়াতে থাকে নেপালের যুবারা। 143 রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস। বিবেক মাগার 33 ও গুলশান ঝা 35 রান করেন। শেষ করব রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঝালকাঠিতে লঞ্চে আগুনে মৃতের সংখ্যা 39, দগ্ধ শতাধিক। দালালের মাধ্যমে বিদেশে যাওয়া ঠিক নয়, বৈধ পথে সব ব্যবস্থা করেছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ওমিক্রন রোধে বাড়তি সতর্কতা, বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে দেশে দেশে বিধি নিষেধ জোরদার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।